কুর্গ ইজ কফি কান্ট্রি ফেমাস ফর ইটস রেইন ফরেস্ট অ্যান্ড স্পাইসেস। তাহলে কুর্গ হচ্ছে প্রধানত, দেখো এটাকে কফি কান্ট্রি বলা হয়েছে। কুর্গ ইজ কফি কান্ট্রি ফেমাস ফর ইটস রেইন ফরেস্ট অ্যান্ড স্পাইসেস। তাহলে কুর্গ কিসের কিসের জন্য বিখ্যাত? দেখো কুর্গ প্রধানত বিখ্যাত, এর নামটাই দেখো কফি কান্ট্রি বলা হয়। কফি কান্ট্রি মানে এখানে প্রচুর পরিমাণে কফি উৎপন্ন হয়। তোমরা কফি খেয়েছো নিশ্চয়ই, সবাই কফি সম্বন্ধে ধারণা আছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে কফি কিন্তু তৈরি হয় এক ধরনের বীজের থেকে। কফির এক ধরনের বীজ পাওয়া যায়, সেই বীজের থেকেই কিন্তু এই বীজটাকে ভেঙে কফি তৈরি করা হয়। তাহলে কুর্গ ইজ কফি কান্ট্রি। তাহলে কুর্গ হচ্ছে একটি কফি কান্ট্রি, অর্থাৎ কিনা এটাকে কেন কফি কান্ট্রি বলা হচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণে কফি উৎপন্ন হয়। ফেমাস ফর ইটস রেইন ফরেস্ট, আরো কিসের জন্য এটা ফেমাস? দেখো এটা ফেমাস হচ্ছে, এটাতে কি আছে, রেইন ফরেস্ট আছে। অর্থাৎ কিনা এখানে বৃষ্টিপাতের জন্য সবসময় এখানে ঘন জঙ্গলে ভরা। এই জায়গাটা, কুর্গ জায়গাটা ঘন জঙ্গলে ভরা। কুর্গ ইজ কফি কান্ট্রি ফেমাস ফর ইটস রেইন ফরেস্ট অ্যান্ড স্পাইসেস। স্পাইসেস কথার অর্থ হচ্ছে মশলা, তোমরা না জানলে লিখে নিতে পারো মিনিংটা। স্পাইসেস কথার অর্থ হচ্ছে মশলা। স্পাইসেস মানে হচ্ছে মশলা। স্পাইসেস কথার অর্থ হচ্ছে মশলা। এই স্পাইসেস কথার অর্থ হচ্ছে দেখো মশলা। আর রেইন ফরেস্ট মানে তো আমি বললাম, ফরেস্ট মানে তোমরা জানোই জঙ্গল। রেইন ফরেস্ট মানে বৃষ্টিপাত হওয়ার জন্য সবসময় যেখানে তোমার ঘন জঙ্গল থাকে সেটাকে বলা হয় রেইন ফরেস্ট। তাহলে দেখো, তাহলে এই লাইনটা ভালো করে পড়বে। কফি, কুর্গ ইজ আ কফি কান্ট্রি ফেমাস ফর ইটস রেইন ফরেস্টস অ্যান্ড স্পাইসেস। কারণ এটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, ট্রু অ্যান্ড ফলস আসতে পারে, বা হয়তো চুজ দ্য ফলোইং অপশন সেটাও আসতে পারে। সেই কারণে এই যে প্রথম লাইন যেটা আমি পড়লাম, প্রথম লাইন যেটা, এই প্রথম লাইনটা ভালো করে পড়বে। কুর্গ ইজ কফি কান্ট্রি ফেমাস ফর ইটস রেইন ফরেস্টস অ্যান্ড স্পাইসেস। তাহলে কুর্গ কিসের কিসের জন্য বিখ্যাত? দেখো নামের থেকে আমরা বুঝতে পারছি এটাতে কফির জন্য বিখ্যাত, অর্থাৎ প্রচুর পরিমাণে কফি উৎপন্ন হয়। ফেমাস ফর ইটস রেইন ফরেস্ট, এখানে প্রচুর রেইন ফরেস্ট আছে, অ্যান্ড স্পাইসেস, এবং এখানে প্রচুর পরিমাণে মশলা উৎপন্ন হয়। তো চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে নেই যে কুর্গের জায়গাটা। একবার তোমরা গুগলে দেখেই নাও। যদিও আমার কাছেও ফটো ছিল, তো এখন ফটো বের করতে গেলে আমার সময় লেগে যাবে। তো কুর্গ টাউন ইন ইন্ডিয়া, দেখো এই যে কুর্গ, দেখো কুর্গের প্রধান জায়গা যেটা, সেটা হচ্ছে মাডিকেরি। কুর্গে ঢুকতে হয় হচ্ছে মাডিকেরি দিয়ে, ঠিক এরকমই। এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই নিশ্চয়ই, এই ফটোগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে মুন্নার। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে কুর্গের ফটোগুলো দেখাতে চাইছি। যে কোডাগু, এটাকে কোডাগুও বলা হয়। তো এটাকে কোডাগুও বলা হয়। দেখো, তো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তাহলে দেখো এই যে এখানে দেখো মাডিকেরি, এই যে ভারতবর্ষের দেখো একেবারে দক্ষিণে যে এই মাডিকেরি, যে এটাই হচ্ছে কুর্গের মানে তোমার প্রধান যেটা জেলা বা প্রধান ডিস্ট্রিক্ট, সেটাই হচ্ছে মাডিকেরি। দেখো কোডাগু, এটাকে কোডাগুও বলা হয়। কোডাগু ইজ অলসো নোন অ্যাজ কুর্গ। এটা তোমাদের এখানেও তোমরা পাবে, আমাদের এখানেও আমরা পাবো এটা, অর্থাৎ কিনা আমাদের এখানেও এটা দেওয়া আছে। তো এখানে দেখো midway between Mysore and the coastal town, midway between Mysore and the coastal town, Mangalore sits midway between Mysore and the coastal town of Mangalore sits a piece of heaven that must have drifted from the kingdom of God. দেখো কথাটা খুবই সুন্দর। মিডওয়ে বিটুইন মাইসোরের নাম শুনেছো নিশ্চয়ই তোমরা, মাইসুরুও বলা হয়, বা বাংলায় বলা হয় মহীশূর। হ্যাঁ, তাহলে মিডওয়ে বিটুইন মাইসোর, এই মাইসোর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এখানে একটা খুব সুন্দর রাজবাড়ি আছে, এখানেও গেছি আমি। তো এই মাইসোর জায়গাটা খুব সুন্দর। তোমরাও যদি বড় হও, বড় হয়ে যাদের ভ্রমণ করার একটা প্রবণতা থাকবে, তোমরা যাবে, বিভিন্ন জায়গায় ঘুরে আসবে। তো মিডওয়ে বিটুইন, তার জন্য পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করে বড় হতে হবে, চাকরি বাকরি করতে হবে, তারপর ঘুরতে যেতে পারবে। তাহলে সেই কারণেই মানুষের আরো পড়াশোনা করাটা বিশেষ প্রয়োজন।
তাহলে দেখো মিডওয়ে বিটুইন মাইসোর অ্যান্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর। তাহলে দেখো কোথায় অবস্থিত, কুর্গ ঠিক কোথায় অবস্থিত? মিডওয়ে বিটুইন মাইসোর অ্যান্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর, অর্থাৎ কিনা ব্যাঙ্গালোর থেকে যদি যাওয়া যায়, ব্যাঙ্গালোর থেকে গেলে একদিকে গেছে মাইসোরের রাস্তা, আরেকদিকে গেছে ম্যাঙ্গালোরের রাস্তা, আর ঠিক তার মধ্যবর্তী এলাকাতেই অবস্থিত হচ্ছে কুর্গ। তো মিডওয়ে বিটুইন মাইসোর অ্যান্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর, কোস্টাল টাউন মানে তোমরা বুঝতে পেরেছো কি? কোস্টাল টাউন কথার অর্থ হচ্ছে কি ভারতবর্ষের যে দক্ষিণ পার্টটা যদি আমরা দেখি, অর্থাৎ কিনা মানে সাউথের পার্টটুকু যদি আমরা দেখি, সাউথের পার্টটা তো এরকম। তাহলে তোমরা জানো অলরেডি অর্ঘ্য বলেছে যে বিভিন্ন এখানে আছে হচ্ছে বে অফ বেঙ্গল, অর্থাৎ কিনা বঙ্গোপসাগর, এদিকে আছে বে অফ বেঙ্গল, এদিকে আছে আরাবিয়ান সি অর্থাৎ কিনা আরব সাগর, আরাবিয়ান সি, এখানে আছে ইন্ডিয়ান ওশেন, তাই তো? এখানে আছে ইন্ডিয়ান ওশেন। তাহলে এই যে তিন দিকে যে তোমার মানে সমুদ্র বা এদিকে মহাসমুদ্র, এটা হচ্ছে মহাসমুদ্র, এই দুটো হচ্ছে সমুদ্র, অর্থাৎ কিনা সাগর এবং মহাসাগর। তাহলে দেখো সাগর এবং মহাসাগরের মানে মানে কাছাকাছি যে এলাকাগুলো, কাছাকাছি যে এলাকাগুলো সেগুলোকে বলা হচ্ছে কোস্টাল এরিয়া, অর্থাৎ কিনা উপকূলবর্তী অঞ্চল। কোস্টাল এরিয়া কথার অর্থ হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। মনে থাকবে সবার, কোস্টাল টাউন, কোস্টাল কথার অর্থ হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। লিখে নাও সবাই মিনিংটা, তাহলে মনে থাকবে। কোস্টাল কথার অর্থ হচ্ছে উপকূলবর্তী অঞ্চল, অর্থাৎ কিনা সমুদ্রের আশেপাশে যে জায়গাগুলো সেগুলোকে বলা হয় কোস্টাল, সেগুলোকে বলা হয় কোস্টাল টাউন, অর্থাৎ কিনা উপকূলবর্তী শহরকে বলা হয় কোস্টাল টাউন। তাহলে আমি কি ক্লিয়ার হলাম তোমাদের কাছে? মিডওয়ে বিটুইন মাইসোর এন্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর, তাহলে ম্যাঙ্গালোর এই যে তোমার কোস্টাল টাউন, এটা ম্যাঙ্গালোরও তোমার এই কর্ণাটকাতেই অবস্থিত। সিটস এ পিস অফ হেভেন বলেছে, দেখো একেবারে যেন মনে হয় স্বর্গোদ্যান, অর্থাৎ কিনা স্বর্গের থেকে স্বর্গের কোনো মানে স্বর্গের থেকে নেমে আসা কোনো খণ্ড যেন মনে হয় এই জায়গাটিকে। তাই বলছে সিটস এ পিস অফ হেভেন, যেন স্বর্গেরই একটা অংশ। দ্যাট মাস্ট হ্যাভ ড্রিফটেড ফ্রম দ্য কিংডম অফ গড, যেন মনে হয় ভগবানের রাজ্যের থেকে, অর্থাৎ কিনা ঈশ্বরের মানে স্বর্গরাজ্য থেকে যেন এটা ভেসে এখানে পৃথিবীতে এসেছে। এই যে কুর্গ জায়গাটা এতই সুন্দর, এত স্বচ্ছ, এখানে পলিউশনও খুব কম, যেহেতু এটা পাহাড়ি জায়গা এখানে পলিউশনও খুব কম। তো এই যে কুর্গ জায়গাটা যেন মনে হয় যেন স্বর্গরাজ্য থেকে তোমার নেমে এসেছে। সেই কারণে বলেছে দেখো মাস্ট হ্যাভ ড্রিফটেড, ড্রিফট কথার অর্থ হচ্ছে ভেসে থাকা বা ভেসে আসা। ড্রিফট কথার অর্থটা তোমরা লিখে নাও, ভেসে আসা। ড্রিফট মানে হচ্ছে ভেসে আসা, মাস্ট হ্যাভ ড্রিফটেড মানে ভেসে আসা। মাস্ট হ্যাভ ড্রিফটেড মানে হচ্ছে ভেসে আসা। তাহলে দেখো মিডওয়ে বিটুইন মাইসোর অ্যান্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর সিটস এ পিস অফ হেভেন দ্যাট মাস্ট হ্যাভ ড্রিফটেড ফ্রম দ্য কিংডম অফ গড। কিংডম অফ গড মানে ভগবানের যে রাজ্য, সেই রাজ্য থেকে যেন মনে হয় এই অংশটুকু নেমে এসেছে। তাই তার মানে তোমরা বুঝতেই পারছো জায়গাটা খুবই সুন্দর। দিস ল্যান্ড অফ রোলিং হিলস ইজ ইনহ্যাবিটেড বাই এ প্রাউড রেস অফ মার্শিয়াল মেন, বিউটিফুল উইমেন অ্যান্ড ওয়াইল্ড ক্রিয়েচার্স। তাহলে বলেছে দেখো দিস ল্যান্ড অফ রোলিং হিলস, তাহলে এখানে প্রচুর পাহাড় আছে, এই জায়গাটা পাহাড়েই তোমার মানে ভরা। এই যে কুর্গ যেটা, এটা পাহাড়েই ভরা, পাহাড়ি অঞ্চল এটা। সেই কারণে বলেছে দেখো দ্য ল্যান্ড অফ রোলিং হিলস, রোলিং বলতে মানে একটার পর একটা একটার পর একটা সেখানে তোমরা পাহাড় দেখতে পাবে। তাই বলেছে দেখো যে দিস ল্যান্ড অফ রোলিং হিলস ইজ ইনহ্যাবিটেড বাই এ প্রাউড রেস অফ মার্শিয়াল মেন, বিউটিফুল উইমেন অ্যান্ড ওয়াইল্ড ক্রিয়েচার্স। তাহলে এখানে কি কি আছে দেখো, এই জায়গাতে ইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড কথার অর্থ কি তোমরা কি বলতে পারবে কেউ? ইনহ্যাবিটেড কথার অর্থ কি? ইনহ্যাবিটেড কথার অর্থ কি কেউ বলতে পারবে? ইনহ্যাবিটেড কথার অর্থ কি কেউ তোমরা বলতে পারবে? ইনহ্যাবিটেড মানে হচ্ছে বসবাস, ইনহ্যাবিট কথার অর্থ হচ্ছে বসবাস করা। লিখে নাও, ইনহ্যাবিট কথার অর্থ হচ্ছে বসবাস করা। ইনহ্যাবিট, ইনহ্যাবিট কথার অর্থ হচ্ছে বসবাস করা। ইনহ্যাবিট কথার অর্থ হচ্ছে বসবাস করা। ইনহ্যাবিট কথার অর্থ হচ্ছে বসবাস করা। লিখেছে সবাই ইনহ্যাবিট কথার অর্থটা? হ্যাঁ ম্যাম। সবাই কি লিখেছো? হ্যাঁ, হ্যাঁ তাহলে ম্যাম। দেখো হ্যাঁ ম্যাম। ইনহ্যাবিট কথার অর্থ হচ্ছে বসবাস করা। তাহলে এখানে কারা বসবাস করে, কেন এই জায়গাটা এত সুন্দর? তাহলে এখানে বসবাস করে হচ্ছে প্রাউড রেস অফ মার্শিয়াল মেন।
তাহলে এখানে যে প্রজাতির লোকেরা, যে বর্ণের লোকেরা বসবাস করে তারা হচ্ছে প্রাউড রেস। রেস মানে তো তোমরা জানো, মানে জনগোষ্ঠীও বলতে পারো। রেস কথার অর্থ হচ্ছে জনগোষ্ঠী। তোমরা জানো রেস কথাটা তোমরা পেয়েছো কোন চ্যাপ্টারে পেয়েছো? খুব বেশি করে কোন চ্যাপ্টারে আমরা রেস কথাটা পেয়েছি? নেলসন ম্যান্ডেলা লং অফ ফ্রিডম। ভেরি গুড, নেলসন ম্যান্ডেলার চ্যাপ্টার। তাহলে তোমরা রেস কথার অর্থ তো জানোই। রেস মানে বর্ণও বলা যেতে পারে বা বিভিন্ন যে জনগোষ্ঠী যেটা সেটাকেও বলা যেতে পারে। তাহলে এখানে কোন ধরনের লোক বসবাস করে? দেখো মার্শিয়াল মেন। মার্শিয়াল কথার অর্থ হচ্ছে যোদ্ধা। দেখো তোমাদের বইতেও দেওয়া আছে মার্শিয়াল কথার অর্থটা হ্যাভিং টু ডু উইথ ওয়ার, অর্থাৎ কিনা যারা যুদ্ধের সঙ্গে বিশেষভাবে জড়িত তাদেরকে বলা হয় মার্শিয়াল। অর্থাৎ কি তারা যুদ্ধের যে বিদ্যাগুলো, যুদ্ধ করার তো বিভিন্ন বিদ্যার প্রয়োজন হয় তাই না? যুদ্ধ করতে গেলেও তো যুদ্ধ কি করে করতে হয় সেটাও তো শেখার বিষয়। তাহলে এই যে যুদ্ধ তাদের রক্তের মধ্যেই আছে। এটা এই যুদ্ধ করার যে একটা মানে কি করে যুদ্ধ করতে হবে সেটা তাদের রক্তের মধ্যে আছে। তার মানে এটা তাদের জন্মগত, এটা তাদের একটা জন্মগত তাদের হচ্ছে তোমার গুণ। তো এই মার্শিয়াল মেন তাহলে মানে পুরুষ যারা তারা যোদ্ধা হয়। এই যে তোমার কুর্গের যে সমস্ত যারা পুরুষ তারা প্রধানত যোদ্ধা হয়ে থাকেন। সেই কারণে কুর্গের থেকে মনে রাখবে কুর্গ রেজিমেন্ট বলে একটা আলাদা রেজিমেন্টই আছে ভারতবর্ষে। তো সেই কারণে এখানে থেকে প্রচুর তোমার ছেলেরা তারা কিনা আর্মি বা মানে অর্থাৎ কিনা যে যে সমস্ত আমাদের ডিফেন্স ফোর্স যেগুলো আছে সেখানে তারা চাকরি বাকরি করে খুব বেশি। বিউটিফুল উইমেন, তাহলে এখানকার মেয়েরাও দেখতে খুব সুন্দর তাই বলেছে বিউটিফুল উইমেন। তোমরা জানো নিশ্চয়ই WOMEN এর উচ্চারণ কিন্তু উইমেন হয়। যেমন WOMAN WOMAN এটার উচ্চারণ ওম্যান, কিন্তু যেই মাত্র এটা প্লুরাল হয়ে যাবে সেটা হয়ে যাবে উইমেন। মনে রাখবে সবাই, উচ্চারণটার দিকেও খেয়াল রাখতে হবে। সঙ্গে সঙ্গে এটা উচ্চারণ হয়ে যাবে উইমেন। তোমাদের কিন্তু উচ্চারণে কিছু অল্প স্বল্প ভুল থেকেই যায়। তোমরা আগের চ্যাপ্টারেও যে প্রশ্নের উত্তরগুলো আমাকে দিয়েছো অনেকেরই উচ্চারণে একটু ভুল আছে। তো উচ্চারণগুলো ভালো করার চেষ্টা করবে। উচ্চারণগুলো যত সুন্দর হবে শুনতেও তত ভালো লাগবে, বা তোমাদের লেখাটাও তত পরিষ্কার হবে এবং উচ্চারণ ভালো করে করলে বানানো ভুল হবে না। তাহলে দেখো প্রাউড রেস অফ মার্শিয়াল, এটার উচ্চারণ মনে রাখবে MARTIAL, মার্শিয়াল। তোমরা জানো TI দিয়ে অনেক সময় উচ্চারণটা শয়ের উচ্চারণ হয়। তো মার্শিয়াল মেন, বিউটিফুল উইমেন অ্যান্ড ওয়াইল্ড ক্রিয়েচার্স, বিভিন্ন ধরনের পশু পাখি আমরা এখানে দেখতে পাবো। কুর্গে গেলে আমরা বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পারবো। বিভিন্ন ধরনের পাখি এখানে আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে। তাই বলেছে দেখো বিউটিফুল উইমেন অ্যান্ড ওয়াইল্ড ক্রিয়েচার্স। তাহলে এই প্যারাগ্রাফটা সবার ক্লিয়ার হয়েছে? এই প্যারাগ্রাফে তোমাদের কি কারোর কোনো অসুবিধা আছে? এই প্যারাগ্রাফটা না কি ম্যাম। আচ্ছা, আমি তোমাদের জন্য কয়েকটা ফটো তোমাদেরকে আগে দেখিয়ে নেই। চলো, কয়েকটা ফটো আমি পেয়েছি। দেখবে যে খুবই ভালো লাগবে। দেখো ফটোগুলো। কয়েকটা ফটো পেয়েছি আমি, তো তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করেই। এই যে দেখো এখানে একটা বুদ্ধ মন্দির আছে। এখানে বুদ্ধের যে স্ট্যাচু, এটাও আমরা পরে পাবো। দেখো এটা হচ্ছে মোনাস্ট্রি। এই বুদ্ধ যে মন্দির সেই এগুলো আমাদের নিজেদেরই তোলা ফটো। তো এই যে তোমার বুদ্ধ মন্দিরে কুর্গে এই বুদ্ধ মন্দিরে এই বুদ্ধদেবের স্ট্যাচুটা অনেক বড়, 40 ফিট উঁচু, বিরাট বড় বুদ্ধ মন্দির। এই যে দেখো এখানে যে বুদ্ধ মন্দির, এটা দেখতে পাচ্ছ সবাই? বুদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ না সবাই? ম্যাম। ও না আসেনি? ম্যাম। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি তো স্ক্রিন শেয়ার করলাম। ম্যাম আসেনি। দাঁড়া আরেক মিনিট। আচ্ছা দাঁড়া আমি স্ক্রিনটা আবার এবার দেখো তো। হ্যাঁ ম্যাম। এখন কি দেখতে? আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো হ্যাঁ তখন স্ক্রিনটা শেয়ার হয় না। এই যে এই বুদ্ধদেবের স্ট্যাচু যেটা বললাম, এই যে দেখো এই যে এটা বুদ্ধদেবের স্ট্যাচু। এই বুদ্ধদেবের স্ট্যাচু একেবারে মাডিকেরি যে জায়গাটা বললাম, অর্থাৎ কিনা ঢুকতেই তোমার যে জায়গাটা পড়বে একেবারে মানে কুর্গে ঢোকার মুখে যে জায়গাটা সেটার নাম হচ্ছে মাডিকেরি। তো এই মাডিকেরিতে গেলে আমরা এই বুদ্ধদেবের স্ট্যাচুটা আমরা এখানে দেখতে পাবো। এই যে এই বুদ্ধদেবের স্ট্যাচুটা এখানে দেখা যায়। তো বুদ্ধদেবের স্ট্যাচুতে তোমার এটা বিরাট উঁচু, অনেক উঁচু, বিশাল, তোমার 40 ফিট উঁচু এই বুদ্ধদেবের স্ট্যাচু। আর তারপরে দেখো
এটা হচ্ছে এই যে মোনাস্ট্রি অর্থাৎ কিনা বুদ্ধ মন্দির, যেটা বিরাট উচ্চতম, বিরাট সুন্দর, অনেক, এটাকে গোল্ডেন টেম্পলও বলে ওখানে। কুর্গে এই বুদ্ধদেবের যে মন্দিরটা এটাকে গোল্ডেন টেম্পলও বলা হয়। খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে মানে এই তোমার মন্দিরটা আছে। সাথে তোমার যারা বৌদ্ধ ধর্মাবলম্বী যে সমস্ত সন্ন্যাসী যারা আছে তাদেরও তোমার মানে থাকার জায়গা, অনেক হোস্টেল সব আছে। এই যে দেখো কুর্গের একেবারে যে কুর্গের যেটা সে তোমার, এটা তোমাদের বইতে দেয়নি নামটা, এটার নাম হচ্ছে মন্ডলাপট্টি। এটার নাম হচ্ছে মন্ডলাপট্টি। এখান থেকে দাঁড়ালে পরে এটা একেবারে হাইয়েস্ট ভিউ পয়েন্ট, এটা কুর্গের হাইয়েস্ট ভিউ পয়েন্ট। আর এখান থেকে দেখো দেখতে এরকম লাগে, সুন্দর কিনা। দেখেছি যে রোলিং হিলস বলেছে, দেখো রোলিং হিলস কিনা, একটার পর একটা পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, দেখো একটার পর একটা একটার পর একটা, হ্যাঁ একটার পর একটা পাহাড় দেখা যাচ্ছে। দেখো এই যেখানে এই যে পাহাড় পাহাড়, আবার তারও ওই যে ওইদিকে পাহাড়, এরকম দাঁড়ালে পরে দেখবে সারি 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 পাহাড় দেখা যাবে। তো সেই জন্য বলেছে দেখো রোলিং হিলস, খুব সুন্দর। আর আকাশ একেবারে নীল, আকাশটা দেখেছো কি সুন্দর, আকাশটাও খুব সুন্দর। আকাশটাও সুন্দর। আর দেখো এই যে এখানে দেখো, এটাও ওই উঁচু জায়গা থেকেই তোলা ফটো, ওই মন্ডলাপট্টি যেটা আমি বললাম এখান থেকে তোলা ফটো। এটা অনেক উঁচু, বেশ উঁচু জায়গা এটা। তারপর এটাও তাই, দেখো কত পাহাড়, পাহাড়গুলো খুব সুন্দর লাগে দেখতে। যদিও আমাদের লামনিংও এরকম পাহাড় আমরা দেখতে পাই। এই যে গোল্ডেন টেম্পল যেটা বললাম সেটারই সামনের দিকে এটা আরেকটা পোর্শন, এটা আরেকটা পোর্শন ওই গোল্ডেন টেম্পলের, অর্থাৎ কিনা ওই বুদ্ধ মন্দিরে তোমাদের বইতেও আছে। এই রাস্তাটা দেখো কি সুন্দর, দেখেছো রাস্তাটা কি সুন্দর, রাস্তাটা কুর্গে যাওয়ার রাস্তাটা যে ব্যাঙ্গালোর থেকে, সেটাও খুব সুন্দর, তোমাদের এখানে দেওয়া আছে দেখবে, মানে কি করে যেতে হয় সেগুলো সব দেওয়া আছে। এই যে বুদ্ধ মন্দিরের ফটোটা। আর এটাও তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদের বইতে দেয়নি, এটা হচ্ছে রাজাস প্লেস বলে, এটা রাজাস সিট বলে, সরি রাজাস সিট। এখানে অর্থাৎ কিনা ওই যে তোমার মাইশোরে যে রাজা ছিল, আগে তো মাইশোরের রাজা ছিল না, আগে আমি তোমাদেরকে বললাম না মাইশোরে রাজার প্যালেস আছে। তো সেই যে তোমার মানে মহারাজার প্যালেস আছে ওখানে, মহারাজা প্যালেস বলা হয় ওটাকে। তো ওই প্যালেসের যে রাজারা ছিল তারা এখানে এসে কি করতো, এই প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতো। তো ওই প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করার জন্য ওদের একটা জায়গা বানানো ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে রাজার সিট। তো ওই রাজার সিটের থেকেও ভিউটা এরকম লাগে দেখতে, সেটাও বেশ উঁচুতে, এই রাজার সিটের থেকে এরকম লাগে ভিউটা দেখতে। তারপরে দেখো আরো ফটো হয়তো আছে কিনা আমি দেখে নিচ্ছি, কয়েকটাই পেলাম আমি, তো তোমাদেরকে দেখালাম, এই কয়টাই আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আশা করি তোমরা একটু হলেও ধারণা পেলে, তাই তো। পরে যদি আমি আরো ফটো হ্যাঁ পাই তো ম্যাম। তোমাদের সাথে আমি আরেকটু পরে শেয়ার করে দেব ফটোগুলো। খুব সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, তোমরা সময় সুযোগ পেলে গিয়ে ঘুরে আসবে। তো তাহলে এইটুকু আমরা জানতে পারলাম যে কুর্গ কোথায় অবস্থিত। কুর্গ অবস্থিত হচ্ছে মাইশোর এবং ম্যাঙ্গালোরের মাঝামাঝিতে। এটা খুব ভালো করে পড়বে, এই লাইনটা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা থেকে কোশ্চেন থাকেই, এই লাইনটা একটা কোশ্চেনই। মিডওয়ে বিটুইন মাইসোর এন্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর সিটস এ পিস অফ হেভেন দ্যাট মাস্ট হ্যাভ ড্রিফটেড ফ্রম দ্য কিংডম অফ গড। তাহলে যদি বলে হোয়ার ইজ কুর্গ সিচুয়েটেড, আমরা উত্তর কি করব, কুর্গ ইজ সিচুয়েটেড মিডওয়ে বিটুইন মাইসোর এন্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর। তাহলে তোমাদেরকে মুখস্থ করতে হবে এইটুকু জায়গা খুব ভালো করে। মাইসোর, মিডওয়ে বিটুইন মাইসোর এন্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর কুর্গ ইজ সিচুয়েটেড, বা কুর্গ ইজ সিচুয়েটেড মিডওয়ে বিটুইন মাইসোর এন্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে আমার কথা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তারপরে এখানে এখানে কি কি আছে, ইনহ্যাবিটেড বাই কে কে, হ্যাঁ ইনহ্যাবিটেড বাই এ প্রাউড রেস অফ মার্শিয়াল মেন, অর্থাৎ কিনা যোদ্ধা যারা পুরুষ, বিউটিফুল উইমেন অর্থাৎ সুন্দরী মহিলা, অ্যান্ড ওয়াইল্ড ক্রিয়েচার্স, এবং বিভিন্ন বন্য যে সমস্ত পশু পাখি, মানে সেটা দিয়ে ভর্তি। এখানে অনেক মানে প্রচুর পশু পাখি আমরা দেখতে পাই। অর্থাৎ কিনা একসাথে যদি আমরা বলি তাহলে ফ্লোরা অ্যান্ড ফৌনা যেটাকে বলা হয়, অর্থাৎ কিনা তোমার ফরেস্ট অর্থাৎ বন জঙ্গল এবং পশু পাখি, বিভিন্ন ধরনের বন মানে জঙ্গল পাহাড় পশু পাখি, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম এই কুর্গের। তারপর দেখো কুর্গ or কোডাগু, the smallest district of Karnataka, is home to evergreen rainforests, spices and coffee plantations. তাহলে দেখো কুর্গ or কোডাগু, তাহলে মনে রাখবে the other name of Coorg is কোডাগু। ভালো করে মনে রাখবে সবাই, কুর্গের আরেকটা নাম হচ্ছে কোডাগু, কুর্গের আরেকটা নাম হচ্ছে কোডাগু। ভালো করে মনে রাখবে, কুর্গ না বলে যদি কোডাগু দেয় মানে কিন্তু একই হবে, কুর্গ or কোডাগু দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। তাহলে এটা আরেকটাও কি বৈশিষ্ট্য আছে, কুর্গের আরেকটা বৈশিষ্ট্য কি,
কর্ণাটকার সবচাইতে ছোট জেলা, কর্ণাটকা রাজ্যের সবচাইতে ছোট জেলার নাম হচ্ছে কুর্গ বা কোডাগু। কুর্গ আর কোডাগু, দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, ইজ হোম টু এভারগ্রিন রেইন ফরেস্ট। তাহলে এখানে কি কি আছে দেখো, হোম বলতে এখানে হোম কথা অর্থ হচ্ছে ঠিক যে আমাদের বাড়ি সেটা নয়, অর্থাৎ কিনা এখানে আছে কি কি আছে, এভারগ্রিন রেইন ফরেস্ট এখানে আছে। এভারগ্রিন মানে তো তোমরা জানোই চিরহরিৎ। এভারগ্রিন কথার অর্থ জানো কি, চিরহরিৎ, অর্থাৎ কিনা যেটা কিনা সবসময় সবুজ থাকে, চিরসবুজ বা চিরহরিৎ লিখে নাও, চিরহরিৎ বা চিরসবুজ। এভারগ্রিন কথার অর্থ হচ্ছে চিরহরিৎ বা চিরসবুজ। তাহলে এখানে যে রেইন ফরেস্ট অর্থাৎ কিনা সবসময় অল্প স্বল্প বৃষ্টিপাত হওয়ার জন্য এখানের জঙ্গলে কি হয় না, পাতা ঝরে না, এখানের গাছের পাতা ঝরে না। যেমন আমাদের এখানে শীতকালে কি হয়ে যায়, গাছের পাতা ঝরে যায় কিনা, আমাদের এই সমস্ত জায়গাতে শীতকালে আমরা কি দেখতে পাই, মানে যখনই তোমার উইন্টার আসতে থাকে অর্থাৎ কিনা শীতকাল আসতে থাকে গাছের পাতাগুলো ঝরে যায়, তাই তো? তাহলে এই যে হ্যাঁ তোমার ম্যাম। কোডাগু বা কুর্গে, এখানে কিন্তু গাছের পাতাগুলো ঝরে না, সেই কারণে এটা এভারগ্রিন, সেই কারণে এটা চিরহরিৎ। বুঝতে পেরেছো সবাই? সেই কারণে অর্থাৎ কিনা যে সমস্ত জায়গাতে সবসময় একটু বৃষ্টিপাত হতেই থাকে সে সমস্ত জায়গাতে তোমার গাছের পাতা ঝরে না, এবং সেই সমস্ত জায়গাতে আমরা চিরসবুজ ফরেস্ট বা জঙ্গল দেখতে পাই। তো সেই কারণে আমরা কুর্গে এভারগ্রিন ফরেস্ট দেখতে পাই। তো এভারগ্রিন রেইন ফরেস্ট কাভার, যেটা ভালো করে পড়বে, এভারগ্রিন রেইন ফরেস্ট স্পাইসেস এন্ড কফি প্ল্যান্টেশন। তাহলে এখানে আরো কি কি আছে যেটা আমি বললাম, স্পাইসেস অর্থাৎ কিনা মশলা, অ্যান্ড কফি প্ল্যান্টেশন, প্রচুর তোমার কফি গার্ডেন দেখা যাবে, এখানে গেলেই প্রচুর কফি গার্ডেন দেখা যায়। কফি প্ল্যান্টেশন, প্রচুর প্রচুর পরিমাণে কফি গাছ এখানে আছে কুর্গে। তাহলে কুর্গে দেখো প্রধানত আমরা কি কি পেলাম, এখানে থেকে তিনটা বৈশিষ্ট্য পেলাম, এভারগ্রিন ফরেস্ট অর্থাৎ প্রাকৃতিক বৈশিষ্ট্য যেগুলো, এভারগ্রিন ফরেস্ট আছে, স্পাইসেস আছে বিভিন্ন ধরনের, এবং কফি প্ল্যান্টেশন। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে ভালো করে মনে মনে তোমরা রিপিট করবে, দেখবে মনে থাকবে যে কুর্গে কি কি আছে। যখন খালি সময় থাকবে, যখন পড়াশোনা নেই ধরো, তখন মনে মনে ভাববে আচ্ছা কুর্গে কি কি আছে, আচ্ছা কুর্গে আছে হচ্ছে এভারগ্রিন রেইন ফরেস্ট। তাহলে কেন এভারগ্রিন রেইন ফরেস্ট, কেননা এখানে বরাবরই সারা বছরই অল্প স্বল্প বৃষ্টিপাত হতেই থাকে যেহেতু পাহাড়ি অঞ্চল। তারপর কি আছে, বিভিন্ন ধরনের মশলা, তো মশলাকে ইংলিশে কি বলা হয়, স্পাইসেস। আর কি আছে, কফি প্ল্যান্টেশন। কফি প্ল্যান্টেশন মানে তোমরা তো জানোই কফি তোমরা খেয়েছো সবাই, তো সেই কফির বীজ যেই গাছের থেকে উৎপন্ন হয় সেটাকে বলা হয় কফি গাছ। আর এই কফি গাছ এখানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। এভারগ্রিন রেইন ফরেস্ট কাভার 30% অফ দ্য ডিস্ট্রিক্ট অফ দিস ডিস্ট্রিক্ট, এটা ভালো করে পড়বে, এভারগ্রিন রেইন ফরেস্ট কাভার 30% অফ দিস ডিস্ট্রিক্ট, এই জেলার 30% ভাগই এই বন জঙ্গলে অর্থাৎ চিরসবুজ যে ফরেস্ট বা চিরসবুজ যে জঙ্গল, চিরহরিৎ জঙ্গলে ভরা। তাহলে এই যে কত পার্সেন্ট, এটা ভালো করে মনে রাখবে, কত পার্সেন্ট এই এভারগ্রিন রেইন ফরেস্ট দিয়ে ভরা, এই কুর্গ ডিস্ট্রিক্টে কত পার্সেন্ট এভারগ্রিন রেইন ফরেস্টে ভরা, কত পার্সেন্ট? 30%। এটা ভালো করে, এটা কিন্তু কোশ্চেন আসেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে মনে রাখবে সবাই, সেই কারণে আমি লিখলাম। এভারগ্রিন তোমরা আন্ডারলাইন করে রাখো বইতে, পেন্সিল যদি থাকে পেন্সিল দিয়ে, যদি বই না থাকে তো মনে রাখো, আমি তোমাদেরকে পৃষ্ঠাটা দিয়ে দিব। এভারগ্রিন রেইন ফরেস্ট কাভার, আর পৃষ্ঠাটা আমি যখন দেবো তোমাদেরকে আমি আন্ডারলাইন করেই দেবো। এভারগ্রিন তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, তোমরা জানো তো মোবাইলে কি ফাইল বানাতে জানো তোমরা, পৃষ্ঠা দিয়ে মোবাইলে কিন্তু তোমরা ফাইল বানিয়ে রেখে দিতে পারো। এই যে চ্যাপ্টার গুলোর যদি মনে, বা ধরো আমি তো তোমাদেরকে ইউটিউবের লিঙ্ক গুলো দিয়েই দিচ্ছি, সেখানেও তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠাগুলো, বা পৃষ্ঠাগুলো তোমরা রেখে দিতে পারো, পৃষ্ঠাগুলোকে স্টার মার্ক করে রেখো, মানে হোয়াটসঅ্যাপে যখন আমি দিব স্টার করে রাখলে পরে সেই মেসেজটা ডিলিট হয় না। তোমরা জানো নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে স্টার করে রাখলে মেসেজটা যদি তুমি ইচ্ছে না করো, অপশন যদি না দাও, তো স্টার মেসেজ গুলো ডিলিট হয় না। তো সেইভাবেও তোমরা, যাদের বই নেই তোমরা সেভাবে বইয়ের পৃষ্ঠাগুলো রাখতে পারবে। তো এভারগ্রিন রেইন ফরেস্ট কাভার 30% অফ দিস ডিস্ট্রিক্ট, তাহলে মনে রাখবে এভারগ্রিন রেইন ফরেস্ট এই ডিস্ট্রিক্টের অর্থাৎ কিনা এই জেলার 30% ভাগই মানে তোমার কাভার করে রেখেছে, অর্থাৎ 30% এই জেলার 30%ই এই চিরহরিৎ সবুজে পরিপূর্ণ। ডিউরিং দ্য মনসুনস ইট পোর্স এনাফ টু কিপ মেনি ভিজিটার্স অ্যাওয়ে। তাহলে দেখো বর্ষাকালে ডিউরিং দ্য মনসুনস, তোমরা জানো মনসুনস কথা অর্থ হচ্ছে মৌসুমী বায়ু যখন প্রবাহিত হয়, মনসুনস কথা অর্থ হচ্ছে মৌসুমী বায়ু, মনসুনস কথা অর্থ হচ্ছে মৌসুমী বায়ু। তোমরা তো জানো 2 ধরনের মৌসুমী বায়ু আছে ভারতবর্ষে, 2 ধরনের মৌসুমী বায়ু প্রবাহিত হয়,
একটা হচ্ছে উত্তর পূর্ব আর একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। তো মনসুনস কথার অর্থ হচ্ছে মৌসুমী বায়ু। তোমরা লিখে রাখো, অর্থাৎ কিনা যখন মৌসুমী বায়ু প্রবাহিত হয় তখন বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ু যখন যখন আমাদের এখানে বৃষ্টিপাত হয় কখন, যখন কিনা মৌসুমী বায়ু আসে। দেখবে একবার মানে তোমার এই যে বর্ষাকাল যখন হয় তখন একবার হয়, আবার দেখবে একটু যখন শীত শীত করতে থাকে তখনও একবার হয়। তো তখন যেটা হয় সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, আর যেটা কিনা গ্রীষ্মকালে হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব। মনে রাখবে সবাই। তো এই দুই ধরনের মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত হয়। তো এখানে কুর্গেও এই মৌসুমী বায়ুর কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যখন কিনা বর্ষাকাল থাকে। তাই বলেছে দেখো, ডিউরিং দ্য মনসুনস ইট পোর্স। পোর্স মানে প্রচুর ভাবে পড়া। পোর কথার অর্থ হচ্ছে পড়া। এমনি পোর কথার অর্থ হচ্ছে ঢেলে দেওয়া, ঢেলে দেওয়া বলতে পারো। অর্থাৎ কিনা ঢেলে বৃষ্টিপাত হয়, ঢেলে। এমনি পোর কথার অর্থ হচ্ছে ঢেলে দেওয়া কোনো কিছুকে। অর্থাৎ জল জল যদি তোমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঢালো সেটাকে বলা হবে পোরিং ওয়াটার। সেটাকে বলা হবে পোরিং ওয়াটার। তাহলে পোর কথা অর্থ হচ্ছে ঢেলে দেওয়া। তো সেই কারণে বলেছে দেখো, সবাই লিখে রেখো মিনিং গুলি, তাহলে মিনিং গুলো যখন পড়বে তোমরা মানে মনে থাকলে পরে মিনিং গুলো বুঝলে পরে তোমাদের পড়তে সুবিধা হবে। লিখেছো কি তোমরা পোরের মিনিংটা? সবাই লিখেছো কি পোরের মিনিংটা? হ্যাঁ পোর ম্যাম। মানে হচ্ছে ঢেলে দাও। মিনিং গুলো লিখে রেখো। তাহলে দেখো, ডিউরিং দ্য মনসুনস ইট পোর্স এনাফ মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, এখানে ঢেলে বৃষ্টিপাত হয় আর কি। তো প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত হয়, যেহেতু বৃষ্টিটা পড়ে সেই কারণে এটাকে পোর বলা হয়েছে। ইট পোর্স এনাফ টু কিপ মেনি ভিজিটার্স অ্যাওয়ে। তো সেই সময় যারা এখানে আসে মানে ঘুরতে, তারা এখানে আসতে পারে না, ভিজিটাররা আসতে পারে না। অর্থাৎ কিনা এখানে যারা তোমার ভ্রমণ করতে আসে সেই ভ্রমণকারীরা সেই সময় এখানে আসতে পারে না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে যেহেতু পাহাড়ি জায়গা কি হয়ে যায়, খুব পিছলা হয়ে যায়। তো পাহাড়ি জায়গা স্লিপারি হয়ে যাওয়ার কারণে সেই সময় এখানে লোকজন ঘুরতে আসতে পারে না, বা আসলেও তারা সেইভাবে এনজয় করতে পারে না। দ্য সিজন অফ জয় কমেন্সেস ফ্রম সেপ্টেম্বর অ্যান্ড কন্টিনিউস টিল মার্চ। তাহলে দেখো কোন সময়টা ঘুরতে যাওয়ার জন্য সবচাইতে ভালো। দ্য সিজন অফ জয় কমেন্সেস, কমেন্স মানে শুরু হওয়া, এটা লিখে রাখো। কমেন্টস তোমাদের জন্য নিশ্চয়ই নতুন ওয়ার্ড। কমেন্টস, কমেন্টস কথার অর্থ হচ্ছে শুরু হওয়া, কোনো কিছু শুরু হওয়া সেটাকে বলা হয় কমেন্টস। লিখে রাখো, কোনো কিছু শুরু হওয়া অর্থাৎ কিনা স্টার্ট। কমেন্টস আর একটা ইংরেজিও হতে পারে স্টার্টস। কমেন্সেস মানে স্টার্টস। তাহলে দ্য সিজন অফ জয় অর্থাৎ আনন্দ করার সময় শুরু হয় কবে থেকে? ফ্রম সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে শুরু হয়, অ্যান্ড কন্টিনিউ টিল মার্চ। আর এটা কতদিন পর্যন্ত চলে? বছরের মার্চ অবধি চলে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এই কুর্গে ঘুরতে যাওয়ার জন্য ভালো সময়। কুর্গে ঘুরতে যাওয়ার জন্য ভালো সময় হচ্ছে সেপ্টেম্বর টু মার্চ। তাহলে এই লাইনটাও ভালো করে পড়বে সবাই। দ্য সিজন অফ জয়, দ্য সিজন অফ জয় কমেন্সেস ফ্রম সেপ্টেম্বর অ্যান্ড, এটা ঢেকে গেছে, আমি আরেকবার তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি আমি। দ্য সিজন অফ জয়, দ্য সিজন অফ জয় কমেন্সেস ফ্রম সেপ্টেম্বর অ্যান্ড কন্টিনিউস টিল মার্চ। দ্য সিজন অফ জয় কমেন্সেস ফ্রম সেপ্টেম্বর অ্যান্ড কন্টিনিউস টিল মার্চ। তাহলে তোমরা যদি ভালো করে শুনে নাও, তোমরা মনে রাখলে পরে পরীক্ষা খাতাতে এমনিতেই লিখতে পারবে যে এই যে কুর্গে ঘুরতে যাওয়ার সবচাইতে মানে উপযুক্ত সময় কখন, সবচাইতে উপযুক্ত পারফেক্ট টাইম হচ্ছে কখন? পারফেক্ট টাইম হচ্ছে ফ্রম সেপ্টেম্বর টু মার্চ। দ্য সিজন অফ জয় কমেন্সেস ফ্রম সেপ্টেম্বর অ্যান্ড কন্টিনিউস টিল মার্চ। মনে থাকবে সবার? হ্যাঁ এই ম্যাম। পয়েন্টটা মনে রাখতে পারবে তো? হ্যাঁ, সেপ্টেম্বর সবাই মনে রাখতে পারবে তো? হ্যাঁ, সেপ্টেম্বর থেকে হ্যাঁ শুরু ম্যাম। হয় আর মার্চ অব্দি চলে। কারণ কি, তারপরে এখানে বৃষ্টিপাত বেশি করে শুরু হয়ে যায়। খুব বেশি বৃষ্টিপাত হলে এখানে ঘুরতে গিয়ে কোনো রকম আনন্দ অনুভব বা উপভোগ করা যায় না। যে সমস্ত আনন্দের, যে সমস্ত মানে আনন্দ করার বা উপভোগ করার যে সমস্ত প্রাকৃতিক ব্যাপারগুলো বা অন্য মানে মানুষ তৈরি যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলো এখানে উপভোগ করা যায় না যদি কিনা অন্য সময় যাওয়া হয়। তো ঘুরতে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় সেপ্টেম্বর টু মার্চ। দ্য ওয়েদার ইজ পারফেক্ট উইথ সাম শাওয়ার্স থ্রোন ইন ফর গুড মেজার। তাহলে দেখো এই সময় সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত ওয়েদার ইজ পারফেক্ট, অর্থাৎ কিনা এই সময় আবহাওয়াটা একেবারে ঠিকঠাক থাকে। তোমরা জানো নিশ্চয়ই ওয়েদার কথা অর্থ হচ্ছে আবহাওয়া। ওয়েদার কথা অর্থ হচ্ছে আবহাওয়া। ওয়েদার, WEATHER, ওয়েদার কথা অর্থ হচ্ছে আবহাওয়া। তাহলে এই সময় ওয়েদারটা একেবারে পারফেক্ট থাকে। উইথ সাম শাওয়ার্স, কিন্তু এই সময়ও কি হয় বলতো? একটু বৃষ্টিপাত হয়। উইথ সাম শাওয়ার্স থ্রোন ইন ফর গুড মেজার,
অর্থাৎ এখানে সেই সময়েও কিন্তু যেহেতু পাহাড়ি জায়গা একটু বিকেল বিকেল হতে হতে কি হয়, এখানে একটু একটু বৃষ্টিপাত শুরু হয়ে যায়। তো এই বৃষ্টিপাতের সময় দ্য ওয়েদার ইজ পারফেক্ট উইথ সাম শাওয়ার্স, অল্প স্বল্প বৃষ্টি। এই শাওয়ার কথার অর্থ হচ্ছে বৃষ্টি। এখানে এই যে শাওয়ার কথার অর্থ হচ্ছে এখানে বৃষ্টি, তো এখানে অল্প বৃষ্টিপাত আর কি, সাম শাওয়ার্স থ্রোন ইন ফর গুড মেজার, অর্থাৎ কিনা অল্প স্বল্প হয় এখানে। মানে এই সময় যেটুকু বৃষ্টিপাত হয় তাতে কিনা কি মানুষের ঘোরাঘুরি করার জন্য সেরকম কোনো খুব একটা অসুবিধা হয় না। দ্য এয়ার ব্রিথস অফ ইনভিগোরেটিং কফি, তাহলে এখানের কি, এখানের যে হাওয়াটা, এয়ার ব্রিথস অর্থাৎ এখানের যে বাতাসের মধ্যে কফির গন্ধ ভরপুর। ইনভিগোরেটিং মানে হচ্ছে যেটা এনার্জি দেয়। ইনভিগোরেট কথার অর্থ হচ্ছে এনার্জি, মানে তোমার শক্তি প্রদায়ক। ইনভিগোরেটিং কথার অর্থ লিখে নেওয়ার উচ্চারণটাও ভালো করে দেখবে। ইনভিগোরেটিং মনে রাখবে, ইনভিগোরেটিং উচ্চারণগুলো ভালো করে করে রিডিং করবে সবাই। ইনভিগোরেটিং কথার অর্থ হচ্ছে শক্তি প্রদায়ক, অর্থাৎ কিনা যেটার থেকে আমরা মানসিক শক্তি পাই, বা মানসিক শক্তি এটা অ্যাকচুয়ালি শক্তি প্রদায়ক। অর্থাৎ কিনা খুব সুন্দর একটা মানে তোমার গন্ধটাতেই যেন মানুষের একটা এনার্জি, ভিতরে একটা এনার্জি জেনারেট হয়, তাই বলেছে দেখো শক্তি প্রদায়ক। ইনভিগোরেটিং কথার অর্থ হচ্ছে শক্তি প্রদায়ক। লিখেছে সবাই ইনভিগোরেটিং কথার অর্থ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে দেখো দ্য এয়ার ব্রিথস অফ ইনভিগোরেটিং কফি, অর্থাৎ কিনা এখানের বাতাসেই তুমি কফির গন্ধ পাবেই, কারণ এত কফি গাছ যে চারদিকে কফির গন্ধ যেন মানে ছড়িয়ে থাকে। কফি এস্টেটস অ্যান্ড কলোনিয়াল বাংলোস স্ট্যান্ড টাকড আন্ডার টি ক্যানোপিস ইন প্রাইম কর্নার্স। তাহলে বলেছে দেখো যে কফি এস্টেটস অর্থাৎ কিনা কফি বা চা বাগানের যে বড় বড় গার্ডেন থাকে তার একজন করে মালিকও থাকে, সেই জন্য এগুলোকে এস্টেট বলা হয়। সেই কারণে এগুলোকে বলা হয় এস্টেট। কফি এস্টেটস অ্যান্ড কলোনিয়াল বাংলোস, আর অনেক পুরনো, কলোনিয়াল মানে সেই মানে যখন ব্রিটিশ মানে তোমার রাজত্ব ছিল সেই সময় থেকে এখানে পুরনো অনেক বাংলো আছে, বড় বড় বাংলো আছে। তো সেই সময়কার যে বাংলোগুলো সেগুলো সব কি এই যে তোমার কফি বাগান যেগুলো আছে বড় বড়, তোমরা চা বাগান দেখেছো নিশ্চয়ই, চা বাগান কি দেখেছো হ্যাঁ তোমরা? ঠিক হ্যাঁ আছে, তো ম্যাম। ওরকমই, হ্যাঁ ঠিক ওরকমই এখানেও কফি গার্ডেন আছে, অর্থাৎ কিনা কফি বাগান আছে। তো সেই কারণে টি বাগান, টি গার্ডেনকে টি এস্টেট বলা হয়। এরকমই কফি তোমার যে গার্ডেন সেটাকে এস্টেট বলা হয়, অর্থাৎ কিনা একটা জুরিডিকশন অব্দি, একটা সীমানা পর্যন্ত একজনের অধীনে থাকে, সেজন্য এটাকে বলা হয় এস্টেট। তাহলে কফি এস্টেটস এন্ড কলোনিয়াল বাংলোস অর্থাৎ কিনা পুরো মানে প্রচুর পুরনো বাংলো যেগুলো সেগুলো স্ট্যান্ড টাকড, অর্থাৎ কিনা একেবারে মানে এক একটা জায়গাতে তোমার মানে কোনায় এক একটা জায়গাতে তোমার দাঁড়ানো আছে এই বাংলোগুলো বা বানানো আছে আন্ডার ট্রি ক্যানোপিস। তো ট্রি ক্যানোপিস অর্থ হচ্ছে দেখো ক্যানোপি গুলো, গাছগুলো এরকম ভাবে তোমার মানে আছে, গাছগুলো এমন ভাবে আছে যেন মনে হবে গাছগুলো এই বাংলোগুলোকে ছায়া দিচ্ছে। ধরো এগুলো যদি বাংলো হয় তো এই বাংলোগুলো এই গাছগুলোর তলাতে দাঁড়ানো, অর্থাৎ কিনা বড় বড় গাছের তলায় এই বাংলোগুলোকে দেখা যায়। সেই জন্য এই গাছগুলোকে যেন, এই গাছগুলো যেন মনে হয় ছাদের কাজ করে, সেজন্য এটাকে বলা হয়েছে ক্যানোপিস। দেখো যে রুফ লাইক কাভারিং দ্যাট ফর্ম শেল্টার্স, অর্থাৎ কিনা ছাদের মতো কাজ করে, এই গাছগুলো ছাদের মতো কাজ করে, সেই জন্য এগুলোকে বলা হয়েছে ক্যানোপিস। ক্লিয়ার হলো সবার? এই ক্যানোপিস মিনিংটা এখান থেকে পড়বে সবাই ভালো করে। দ্য কফি এস্টেটস অ্যান্ড কলোনিয়াল বাংলোস, বাংলো মানে তো তোমরা জানো অনেক বড় বড় বাড়ি যেগুলো সিঙ্গেল স্টোরেড হয়, অর্থাৎ কিনা এগুলো কখনোই তোমার ডাবল স্টোরেড হয় না। এই বাংলোর প্রধান তোমার যেটা মানে বৈশিষ্ট্য যে কোনো বাংলো, সেটা হচ্ছে সামনে একটা বড় বারান্দা থাকে, তারপরে সামনে বড় উঠান থাকে, তো এগুলোকে বলা হয় বাংলো। স্ট্যান্ড টাকড আন্ডার ট্রি ক্যানোপিস, তাহলে এই গাছের যে ছায়া বা গাছের তলায় এই বাংলোগুলো আছে। ইন প্রাইম কর্নার্স, অর্থাৎ কিনা একেবারে প্রধান জায়গা যেগুলো এই টি এস্টেটের, সেই কর্নার গুলোতে অর্থাৎ প্রধান যে সমস্ত মানে কর্নার গুলো আছে সেই কর্নার গুলোতে এরকম আমরা বাংলো কুর্গে গেলে দেখতে পারবো, অর্থাৎ কিনা এই কফি বাগানের মধ্যে। তাহলে আজকে আমি তোমাদেরকে এইটুকু অবধি পড়াচ্ছি, যেহেতু আজকে প্রথম দিন এই চ্যাপ্টারটার, তো সেই জন্য আমার আলাদা ডেসক্রিপশনের জন্য কিছু সময় চলে গেছিল। তো আশা করি যেটুকু আমরা পড়লাম তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ ম্যাম। এখন পর্যন্ত কি চ্যাপ্টারটা ভালো লাগে? তাহলে মনে মনে কি তোমরা কুর্গে চলে গেছিলে একটু ঘুরতে? মনে মনে কে কে গেছিলে ঘুরতে? হ্যাঁ, কোনো জায়গায় পড়তে গেলে মনে মনে করে ঘুরতে চলে যেতে হয়, তাহলে সেটা অনুভব করা যায়। তাহলে মনে মনে যখন আমরা
তাহলে আজকে আমরা আর কুর্গে বেশিক্ষণ থাকবো না, আজকে আমরা কুর্গে থেকে চলে আসি এখন লামডিং এ। আবার আগামীকাল অর্থাৎ কিনা তোমাদের ক্লাস আছে আবার 6টার থেকে, তো সেই সময় আবার আমরা কুর্গে চলে যাব, ঠিক আছে? তাহলে আজকে আমি ক্লাস হ্যাঁ। এখানে শেষ করছি। যেটুকু আমি পড়ালাম তোমরা সবাই এইটুকু রিডিং করে আমাকে পাঠাবে, তো ভিডিও দেখবো আমি তোমরা কেমন প্রোনাউন্সিয়েশন গুলো শিখেছো। কালকে দুপুরের মধ্যে, আজকের থেকে আমি সময় দিলাম কাল দুপুর পর্যন্ত, সবাই তোমরা রিডিং করে, অডিও পাঠালেই হবে, রিডিং করে আমাকে অডিও গুলো পাঠাবে, ঠিক আছে? রিডিং করে হ্যাঁ। অডিও গুলো পাঠাবে, ওইটুকু অবধি যেটুকু আমি পড়ালাম সেটুকুই রিডিং করে অডিওটা পাঠাবে, কারণ তোমাদের রিডিং ভালো করে পড়াটাও খুব প্রয়োজনীয়, ঠিক আছে? তাহলে আজকে এখানেই ক্লাস ঠিক শেষ আছে। করছি। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ।